This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দিনের পর দিন তিক্ত হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক। তবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে সম্পর্কে কিছুটা উন্নতি হবে বা সম্পর্ক সহজ হবে, তেমনটাই মনে করা হচ্ছে বিদেশ মন্ত্রকের তরফে। আর এরই মাঝে বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে উঠে এসেছে একটা ইতিবাচক দিক। তিনি কি বলছেন? তিনি বলছেন ঢাকা এমন কোনো পদক্ষেপ করবে না যা প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের পরিপন্থী হবে। ভারতের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে এগোনোর কথা বলছেন তিনি। তাহলে প্রশ্ন হচ্ছে, ভারত বাংলাদেশের মধ্যে যে একটা চাপানুতর পরিস্থিতি তৈরি হয়েছে, দুদেশের যে সম্পর্কের অবনতি হয়েছে, সেই সম্পর্কে কি কিছুটা হলেও ভারসাম্য আসবে? আগের মতো কি স্থিতাবস্থায় ফিরবে দুদেশের সম্পর্ক? অন্তত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চৌধুরী যিনি যেমনটা বলছেন, সেটাতে কিছুটা হলেও তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশের একটি দৈনিক সংবাদপত্রে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং তিনি সেখানে বেশ কিছু বক্তব্য দিয়েছেন, বা সেই বক্তব্য থেকে অন্তত ইতিবাচক দিক যেগুলো রয়েছে সেগুলো দেখে মনে করা হচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা চাপানুতর তৈরি হয়েছিল, সেই চাপানুতর হয়তো কাটতে চলেছে, হয়তো দুদেশের সম্পর্ক আবার আগের পর্যায়ে পৌঁছাতে পারে। ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশে আটক থাকা 95 জন ভারতীয় মৎস্যজীবী, যারা অধিকাংশই কাকদ্বীপের বাসিন্দা, তাদেরকে মুক্ত করেছে বাংলাদেশ সরকার এবং তাদের ওপরে যে সমস্ত আইন নিয়ে আসা হয়েছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে, বা তাদের ওপরে যে সমস্ত অপরাধমূলক মামলা দেওয়া হয়েছিল সেগুলো প্রত্যাহার করে নিয়েছে অন্তর্বর্তী সরকার। ভারতে আটক অন্যদিকে 90 জন বাংলাদেশি মৎস্যজীবী এবং নৌকর্মী, তারাও কিন্তু মুক্তি পেয়েছেন। অর্থাৎ পারস্পরিক আদান প্রদান প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং সেই পারস্পরিক আদান প্রদান ক্রিয়া অনেকটা দুদেশের সম্পর্কের ক্ষেত্রে যে একটা নতুন মোড় নিতে চলেছে, সেটা অন্তত ওয়াকিবহাল মহল মনে করছেন। বাংলাদেশের সেনাপ্রধান তিনি আরো কি জানিয়েছেন? তিনি আরো জানিয়েছেন যে ভারত হচ্ছে বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ অনেক বিষয় নিয়ে ভারতের ওপর নির্ভর করে, আবার ভারতও কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশের ওপর নির্ভরশীল বা বাংলাদেশ থেকে সুবিধা পেয়ে থাকে, এবং এটা একটা দেয়া নেয়ার সম্পর্ক। তেমনটা তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক এগিয়ে যাবে বলে আশা প্রকাশও করেছেন তিনি। তার কথায় বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে এমন কোনো কিছু করবে না, বা বাংলাদেশ প্রতিবেশী দেশের সঙ্গে এমন কিছু করবে না যা সেই প্রতিবেশী রাষ্ট্রের কৌশলগত স্বার্থের পরিপন্থী হয়। এই মুহূর্তে প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মিস্টার শ্রীবাস্তব, কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর ভারত বাংলাদেশের যে সম্পর্ক, যে একটা চাপানুতর পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সম্পর্কের কি কোথাও গিয়ে একটু উন্নতি হবে? আপনার ঠিক কি মনে হচ্ছে? নমস্কার। দেখুন, বাংলাদেশের খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। বাংলাদেশে যা পরিস্থিতি তৈরি হচ্ছে এই 4 মাসে, ওটা ধাপে ধাপে চেঞ্জ হয়ে যাচ্ছে। মনে হয় যে একটা টার্নিং পয়েন্ট এসে গেছে, আরো কিছু অসম্ভব যেটা আমরা চিন্তা করতে পারছি না, দেখতে পাচ্ছি না, ওইটা হবে। আপনি দেখুন, 5 আগস্টের পর থেকে নভেম্বর পর্যন্ত যতদূর আপনার আমেরিকার ইলেকশন হয়নি, তত পর্যন্ত বাংলাদেশের যত ইন্টারিম সরকার বা ওদের যত লোক আছে, ওদের একটা আলাদা ভাবে একটা ভঙ্গিমা ছিল, ভাব ভঙ্গিমা ছিল, স্টেটমেন্ট ছিল। আর ওখানে উনি যে আমাদের প্রফেসর ইউনুস আছেন, উনি ভাবছিলেন যে ডেমোক্রেটসরা পাওয়ারে চলে আসবে, তারপর তো উনি যা বলবেন ওই হবে। ওটা হয়নি। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এসছেন, তারপর থেকে ওনার দেখবেন আপনি ওনার ভাব ভঙ্গিমাটা, ওনার কথাবার্তা যেটা আছে ওটা চেঞ্জ হলো, রাইট? ওখান থেকে নিয়ে একটা আমাদের হিন্দু যা বাঙালি আছেন, ওদের উপরে অনেক লোক মারা গেলেন, ওদের বাড়ি পুরনো হলো, মেয়েদের অ্যাবডাকশন করা হলো, আমাদের মা বোনকে ওরা ধর্ষণ করলো, তারপরে মন্দির ভাঙলো, অনেকগুলো কিছু হলো। তারপরে অন্য ফেজটা আসলো আমাদের, যখন উনি আমাদের ফরেন সেক্রেটারি ওখানে গেলেন, ওনাদের সঙ্গে কথা বললেন, ওদেরকে কনফ্রন্ট করলেন কি এত লোক যে মারা যাচ্ছে এটা চলবে না। এটা তো সেকেন্ড ফেজ ছিল। থার্ড ফেজ এসেছিল আপনার 16 ডিসেম্বর, যখন আমাদের মুক্তিযোদ্ধাদের আসার কথা ছিল। আগে ওরা বলেছিল আমরা দেবো না, কিন্তু তারপরে ওরা এগ্রিও একটা টোকেনিজম, 9 জন লোককে ওরা পাঠালেন, আমরা ওদিকে 9 জন লোককে পাঠালাম, তো একটা টোকেনিজম ছিল। আর এখন 31 ডিসেম্বরে একটা নতুন একটা এসেছিল, আমাদের মনে হলো যে আবার বাংলাদেশ একটা উত্তাল হতে চলেছে, একটা নতুন জিনিস হতে চলেছে। ওদের ছাত্রগুলো বললো যে আমি নাও আর নেভার,
আমরা পুরো কনস্টিটিউশনকে অ্যাব্রোগেট করে দেবো, খতম করে দেবো, আমরা একটা নতুন গভর্নমেন্ট বানাবো, রাইট? ওর মধ্যে আর্মি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করলো। আর ওর মধ্যে আমরা দেখতে পারলাম যে ইন্টারিম গভর্নমেন্ট মধ্যে 3টে ফাড় হয়ে গেছে। একটা লোয়ার লেভেলে যারা জেহাদিস্ট মাইন্ডসেট আছে, যারা স্টুডেন্ট গুলো আছে, যারা জামাত আছে, হিফাজত ইসলাম আছে, ওরা আছে। মাঝখানে বিএনপি যেটা বেরিয়ে গেল, আর উপরে আছে টেকনোক্রেট অ্যান্ড আপনার ইউনুস। মোহাম্মদ ইউনুস যে হলেন উনি আইসোলেট হয়ে গেছেন পুরোপুরি জিনিসে। অ্যান্ড আমাদের যে আর্মি চিফ, যিনি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছেন, উনি সেন্ট্রাল ফিগার। অ্যাকচুয়ালি বলা যায় তো ওনার প্রত্যেক ডিস্ট্রিক্টে ওনার লোক আছে। উনি এখন প্রফেসরের সঙ্গে কথা বলতে বন্ধ করে দিয়েছেন। তো প্রফেসর ইউনুসের কাছে অনেক কম অপশন রয়ে গেছে। তো এই মুহূর্তে যে বলা যাচ্ছে যে 20 তারিখ যেটা ট্রাম্প আসবেন, তার মানে কিছু হবে। আমার মনে হয় না একটু তাড়াতাড়ি কিছু হবে, কেন যে আমেরিকা যেটা আছে ওটা অনেক লোককে দেওয়ার জন্য অনেক টাইম লাগে। ওখানে সিনেটে অনেকগুলো যে অ্যাপয়েন্টমেন্ট হয়, ওকে অ্যাপ্রুভাল করতে টাইম লাগে। হয়তো ইনি অ্যানাউন্স করে দিয়েছে ইন্টারিম পিরিয়ডে, কিন্তু এটা টাইম লাগবে, রাইট? তো এটা আমরা ফট করে আমরা বলতে পারি কি 20 জানুয়ারিতে এটা কিছুদিন 17 দিন আছে আরো, ওর মধ্যে যদি কোনো চেঞ্জ ওরকম তাড়াতাড়ি চেঞ্জ হবে না। কিন্তু এই যে আর্মি চিফ যিনি আছেন, ওনার যে অ্যাক্টিভিটি আমরা দেখছি 31 ডিসেম্বর বা গতকাল যে উনি গিয়ে 31 ডিসেম্বরে উনি একটা গিয়ে প্রেস বার্তা দিয়েছেন, আর গতকাল উনি শেখ হাসিনা খালেদা জিয়া কাছে গেছেন উনি। এইটা একটা আলাদা ধরনের একটা অ্যাটমসফিয়ার অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে আছে। সেকেন্ড জিনিসটা যেটা আমরা বারবার খুঁজছিলাম কি হুজ ফান্ডিং দিস টেরোরিজম, হুজ ফান্ডিং দিস জিহাদি মাইন্ডসেট, হুজ ফান্ডিং দিস মাদ্রাসা। তোর মধ্যে একটা নাম এসছে একে আজাদ হলেন জানেন হামিম গ্রুপে উনি চেয়ারম্যান। ইনি একটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে উনি এমপি ইলেকশন জিতেছেন। উনি 6000 কোটি টাকার ওনার কোম্পানি আছে, 6000 কোটিটা। উনি অ্যাকচুয়ালি আগস্ট মাসে এই বাংলাদেশের অ্যাকচুয়ালি উনি একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে চলেছিলেন। উনি 50 কোটি বাংলাদেশ টাকা এই স্টুডেন্টসদেরকে দিয়েছিলেন, রাইট? ওর মধ্যে সার্জিস ছিল, ওর মধ্যে হাসনাত ছিল, এদেরকে 50 কোটি টাকা দিয়েছিল কি তোমরা একটা বড় একটা করো, কি নাম, র্যালি করো, যেতে আমরা এসব ডিমান্ড করতে পারি। যের মধ্যে প্রফেসর ইউনূসকে প্রেসিডেন্ট বানানোর কথা ছিল, ওদের লিগাল অ্যাডভাইজারকে আপনার প্রাইম মিনিস্টার করা ওটা সম্ভব হয়নি, কেন যে আর্মি ফুট ডাউন দিচ্ছে যে আমরা চলবো না। দ্বিতীয়, এই যে স্টুডেন্ট গুলো এত টাকা পেলো, আপনার 50 কোটি টাকা পেলো, ওরা কি করলো? ওরা বেশি খরচা করেনি, সব নিজে আবার আপনি নিজে একটা ভাগ করে নিল। একটা কারাপশন জিনিস এখন থেকেই দেখা যাচ্ছে যে স্টুডেন্টস গুলো যারা বলেছিল যে আমি এসে একটা নতুন বাংলাদেশ বানাবো, আমি একটা রিসেট করবো, আমি কারাপশন ফ্রি, এসব ইস্যু নিয়ে যে উঠছিলেন, ওদের প্রথম অপরচুনিটি ওরা পেলেন, প্রথম অপরচুনিটি দিয়ে পয়সা হজম করে নিলেন ইনি। তো একটা পাবলিকের মধ্যে এই একে আজাদ ওনার যে হামিম গ্রুপ আছে, যে ওনাকে ফাইন্যান্স করলো, আর পয়সাটা যেটা ইমবেজলমেন্ট হলো, যেটা নিয়ে কারচুপি হলো, এটাও পাবলিকের এটা ভালো করে নিচ্ছে না। তো ওভারঅল যে আমরা আজকে দেখছি 3 জানুয়ারিতে আমরা দেখছি যে 5 আগস্টের সিচুয়েশন আর এখন মধ্যে যে সিচুয়েশন আছে ওর মধ্যে অনেক তফাৎ আছে। বাংলাদেশের মানুষ এখন কনফিউজ আছেন কি কোন দিকে কি দেখবেন। বিকজ যাদেরকে ওরা স্ট্রিটে যারা ভেবেছিলেন যে স্টুডেন্ট গুলো অনেস্ট হবে, ওরা সব হয়নি। ওরা সব একদম সাদা কাপড় পরছেন, নতুন গাড়িতে ঘুরছেন, ওদের জুতোগুলো সাফ। আর অ্যাকচুয়াল যে প্রবলেম আমাদের কমন বাংলাদেশে আমাদের ভাই বোনদের যেটা আছে, দ্রব্যমূল্যর আপনি জানেন ওখানে প্রাইস বেড়ে গেছে, আর এত বড় বড় এরা কথা বললেন, অ্যান্টি ইন্ডিয়া যে সেন্টিমেন্ট তৈরি করা বললেন, এইটা এখন ধাপে ধাপে ফেলিয়ার হয়ে যাচ্ছে, মানুষ ডিসইলিউশন হয়ে যাচ্ছেন। তো বাংলাদেশ সিচুয়েশন এত ফ্রেজাইল আছে যে কোনো মুহূর্তে কিছু হতে পারে। এর মধ্যে আমি আর আপনার বেশি কথা বলার নেই। বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম, প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব ছিলেন আমাদের সঙ্গে। অর্থাৎ কোথাও গিয়ে 5ই আগস্ট আমরা দেখেছিলাম হাসিনা সরকার তিনি পদত্যাগ করেছিলের এবং তারপর বাংলাদেশ ছেড়ে তিনি চলে আসেন, এবং তারপর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তারপর থেকে আজকে 2025-এর জানুয়ারি 3 তারিখ, এই যে মাঝখানে টাইম পিরিয়ডটা আমরা দেখেছি বারবার অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্য হয় অনেকটা
কিন্তু সেই সম্পর্ক যে একটা চাপানুতর পরিস্থিতিতে তৈরি হয়েছিল, ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা ব্যাপক সমস্যার তৈরি হয়েছিল, সেটা হয়তো ধীরে ধীরে কাটতে চলেছে। কিন্তু সেই মুখের কথা নয় যে সম্পর্কের আবার আগের পর্যায়ে চলে আসা সম্পর্ক, সেই সম্পর্ক ভালো হতে বেশ কিছুটা সময় লাগবে এবং দুই দেশের মধ্যে যে একটা দেয়া নেয়ার সম্পর্ক রয়েছে সেটা জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে স্পষ্ট করেছেন। তিনি এটা জানিয়েছেন যে ভারত থেকে অনেকে যান বাংলাদেশে কাজের জন্য কিংবা বিভিন্ন কাজে, শুধুমাত্র যে কাজের জন্য যান এমনটা নয়, ব্যবসায়িক সম্পর্ক রয়েছে দু দেশের মধ্যে, ঠিক তেমনই ওপার বাংলা থেকে অনেকে এই রাজ্যে আসেন তারা চিকিৎসার জন্য। সব দিক থেকে দেখতে গেলে দুই দেশের সম্পর্ক যদি ভালো হয় তাতে কিন্তু আখেরে দুই দেশের মানুষেরই লাভ হবে। কিন্তু প্রতিবেশী দেশের বর্তমান যা পরিস্থিতি তাতে কি সেই সম্পর্কের শীতলতা আবার আগের পর্যায়ে আসবে, একটা প্রশ্ন থাকছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। কর্নেল রায়, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি, অর্থাৎ 5ই আগস্ট যে বাংলাদেশের পরিস্থিতি দেখেছিলাম, তারপর 2025-এর জানুয়ারি 3 তারিখ, অনেকটা কি বদলে গিয়েছে বাংলাদেশ, নাকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে কিছুটা হলেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে? আপনার পর্যবেক্ষণ। অত্যন্ত ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। জেনারেল ওয়াকারুজ্জামান মনে হয় হি ইজ এ ভেরি প্রফেশনাল আর্মি অফিসার, আর উনি এই ধরনের কোনো অ্যাকশন, কর্নেল রায় শুনতে পাচ্ছেন? জার্ক ফুল হার্ডি অ্যাকশন উনি করবেন না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, উনি কোথায় কি স্টেটমেন্ট দিলেন, that really does not give him what kind of mindset he has. প্রথম কথা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানকে কিন্তু আউট অফ টার্ন প্রমোশন দিয়ে চিফ অফ দি আর্মি স্টাফ বাংলাদেশের আর্মি বানিয়েছিলেন শেখ হাসিনা। সেখানে শেখ হাসিনার সঙ্গে ওনার কি সম্পর্ক ছিল, 5 আগস্টের আগে কি হলো না হলো, এটা কিন্তু ইনভেস্টিগেটিং মানে করে বোঝা যাবে ব্যাপারটা কি, ভেতরের ইনসাইড স্টোরি কি ছিল। এবারে ওয়াকারুজ্জামান কতগুলো অ্যাকশন নিয়েছে, সেই অ্যাকশনগুলো ইজ ভেরি কন্ট্রোভার্সিয়াল। যেমন পাকিস্তান অফিসারদের, পাকিস্তান আর্মি অফিসারদের ইনভাইট করে আনা হচ্ছে বাংলাদেশ আর্মি অফিসার বা আর্মিদের ট্রেন করার জন্য। এটা একটা পাকপন্থী দিকে চলে গেল। আরেকটা হচ্ছে যে শিলিগুড়ি করিডোরের কাছে এয়ারবেস বানানো হচ্ছে, which will be one of the biggest airbase in Asia। এটাও ওয়াকারুজ্জামানের আদেশ ছাড়া হতে পারে না। আর আরেকটা হচ্ছে যে একটা নেভাল এক্সারসাইজ বাংলাদেশ নেভি আর পাকিস্তান নেভি এই বছরেই একটা নেভাল এক্সারসাইজ করবে আর করাচির আশেপাশে। এটাও কিন্তু বাংলাদেশের নেভির ইতিহাসে এই প্রথম যে তারা পাকিস্তান নেভির সঙ্গে একটা নেভাল এক্সারসাইজ করছে, নেভি অফেন্সিভ অ্যান্ড ডিফেন্সিভ এক্সারসাইজ অফ বে অফ বেঙ্গল। সে বে অফ বেঙ্গলকে সেটা কার এগেনস্টে হতে পারে, চাইনার এগেনস্টে না ভারতবর্ষের এগেনস্টে? অ্যান্সার ইজ অ্যাবসলুটলি সবাই সামনে। তারা যে নেভাল এক্সারসাইজ গুলো করবে পাকিস্তান নেভির সঙ্গে, অবভিয়াসলি তার এটা ভারতের নেভিকে কাউন্টার করার একটা প্ল্যান তারা হয়তো অন সি সেটা ট্রাই করবে। আচ্ছা, লাস্ট হলো যে বেগম খালিদা জিয়া। বেগম খালিদা জিয়া হচ্ছে জেনারেল জিয়াউর রহমানের ওয়াইফ, আর জিয়াউর রহমান হচ্ছে ফাউন্ডার অফ বিএনপি। আর এও আমরা দেখতে পেলাম যে বাংলাদেশে সমস্ত পাঠ্যপুস্তক থেকে যে আওয়ামী লীগের কন্ট্রিবিউশন, আর সেখানে বঙ্গবন্ধু যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনকে সরিয়ে বলা হচ্ছে ইট ইজ জেনারেল জিয়াউর রহমান যে বাংলাদেশকে স্বাধীন করেছে। এই দিকেও কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানের যে একটা ঝোঁক, সেটাও একটু কন্ট্রোভার্সি লাগছে। কিন্তু প্রফেশনাল আর্মি অফিসার তারা জানে যে ভারতবর্ষের সঙ্গে বা ভারতবর্ষের সামরিক বাহিনীর সঙ্গে
যদি সুসম্পর্ক বজায় না রাখে বাংলাদেশের আর্মি বা বাংলাদেশের সামরিক বাহিনী, তাহলে বিপদে কিন্তু বাংলাদেশের আর্মি বা সামরিক বাহিনী পড়বে। যদিও ইট ইজ মিউচুয়াল, আমরা চাই বাংলাদেশের সামরিক বাহিনীদের সঙ্গে ভারতের সামরিক বাহিনীর একটা সুসম্পর্ক ফিরে আসুক। তবে এখন পর্যন্ত আমার ইনফরমেশন হিসাবে যে বাংলাদেশের আর্মি অফিসাররা বা নেভাল অফিসাররা বা এয়ারফোর্স অফিসাররা যারা আমাদের নানা ধরনের ডিফেন্স ইনস্টিটিউশনে কোর্স করতে আসছিল, সেটা বন্ধ হয়নি। সিমিলারলি আমরাও আমাদের কিছু অফিসারকে বাংলাদেশের এই ধরনের ইনস্টিটিউশন আছে, যেরকম স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশন, সেই ধরনের ইনস্টিটিউশনে সিনিয়র অফিসারদের, যেমন আমাদের ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্স, সেখানে আমাদের অফিসারদের পাঠাচ্ছি। তার মানে একদিক থেকে এটা একটা ব্যালেন্সিং ফ্যাক্টর। আর যে ওকাউর জামান যে কথাটা বললো যে আমরা আমাদের এমন কোনো অ্যাকশন নিতে চাই না যেটা আমাদের দেশের সঙ্গে ভারতবর্ষের কৌশলগত সম্পর্কের মধ্যে একটা ফাটল আনবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ইজ আ প্রফেশনাল জেনারেল, বাট অ্যাজ আমি বলছি যে এদের কাউকে, এদের মাইন্ডসেট কি, এরা কিভাবে কোন দিকে টার্ন নেয়, সেটা কিন্তু এই মুহূর্তে জাজ করা বা জাজমেন্টাল হওয়া ঠিক হবে না। কিন্তু একটা দিক ভালো যে রিলেশনশিপটা বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যে রিলেশনশিপটা, যেটা এত অতলে নেমে গিয়েছিল, সেটা আস্তে আস্তে কিন্তু আবার ফিরে আসবে। আর আমরা চাই সেটা ফিরে আসতে, তার একটা স্টেবল ডেমোক্রেটিক সেকুলার গভর্নমেন্ট ইন বাংলাদেশ, সিমিলারলি একটা স্টেবল শক্তিশালী বাংলাদেশ সামরিক বাহিনী ভারতবর্ষের পক্ষে ভালো। এটা আমাদের ডিফেন্সের, আমি আগেও বলেছি, মিলিটারিলি আমাদের কোন রকম থ্রেট নেই বাংলাদেশ থেকে। উই আর এ টু বিগ ফোর্স কম্পেয়ার টু বাংলাদেশ, এটা বাংলাদেশ খুব ভালো করেই জানে। অ্যাট দি সেম টাইম আমরাও চাই কি বাংলাদেশ শুড বি এ স্ট্রং নেশন, স্টেবল ফ্রেন্ডলি নেশন, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আবার ফিরে আসুক। আর যারা এই ধরনের ওই কিছু তাদের এক্স সার্ভিসম্যানরা চিৎকার চেঁচামেচি করছে, তারা নিজ আর ফুলহার্ডি কথাবার্তা বলছে, যেটা দুটো সম্পর্ককে আরো খারাপ করে দিচ্ছে। সেদিক থেকে কিন্তু জেনারেল ওয়াকাউর জামান কোন রকম স্টেটমেন্ট, অ্যান্টি ইন্ডিয়ান স্টেটমেন্ট দেয়নি, বা অ্যান্টি ইন্ডিয়ান আর্মি বা নেভি বা এয়ারফোর্সের এগেনস্টে কোন রকম স্টেটমেন্ট দেয়নি। হি ইজ মেনটেনিং এ ব্যালেন্স। আর আমার মনে হয় উনি চাইছেন কি বাংলাদেশের সামরিক বাহিনী শুড প্লে এ পজিটিভ রোল ইন বাংলাদেশের পলিটিক্স। আরো একটা বিষয় একটু জানার রয়েছে কর্নেল রায় আপনার থেকে, এই যে আপনি বললেন, অর্থাৎ ওয়াকারুজ্জামানের কথা যদি বলি, তিনি কোট আনকোট বলেছেন ভারত বাংলাদেশের সম্পর্ক দেয়া নেয়ার সম্পর্ক, আর এরই মধ্যে ট্রাম্পের 20 তারিখের শপথ। কোথাও গিয়ে কি ট্রাম্পের শপথ দুদেশের মধ্যে অনুঘটকের মতো কাজ করবে? না, কথাটা হচ্ছে যে উনি ঠিকই বলেছেন যে উনি চায় কি ভারতবর্ষের সঙ্গে একটা সুসম্পর্ক রাখার, একটা ব্যালেন্সিং কাইন্ড অফ রিলেশন, যেটা বাংলাদেশের বেশিরভাগ লোক মনে করে, বেশ কিছু লোক মনে করে যে ভারতবর্ষ অ্যাজ এ বিগ ব্রাদার বাংলাদেশকে বুলি করে, উইচ ইজ এ রং থিং। আমরা কিন্তু তাদের হেল্প করি লাইক এনি আদার নেবারিং স্মল কান্ট্রিজ। আমরা একেবারে সম্পূর্ণরূপে বাংলাদেশকে আমরা হেল্প করি, সাপোর্ট করি। এবারে ডোনাল্ড ট্রাম্পের যে ইনফ্লুয়েন্স, সেই ইনফ্লুয়েন্সটা তো একটা থাকবেই বাংলাদেশের ওপর, ওর মধ্যে কোনো ডাউট নেই। কারণ ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে জেতার আগেই যে স্টেটমেন্টটা দিয়েছে, হি উইল স্টিক টু দ্যাট স্টেটমেন্ট। সিমিলারলি ডোনাল্ড ট্রাম্পের যে সব থেকে কনফিডেন্ট তুলসী কাবাদ, সেও স্টেটমেন্ট দিয়েছে। আমার মনে হয় তারা অন গ্রাউন্ড তারা এটা নিশ্চয়ই ইমপ্লিমেন্ট করবে যে বাংলাদেশে যে ধরনের, স্পেশালি আমি নিয়ে আসি মাইনরিটিদের ওপর একটা এথনিক ক্লিনজিং এর যে একটা মুভমেন্ট হচ্ছে, সেটাকে বন্ধ করার, সেটা নিশ্চয়ই এর একটা এফেক্ট বাংলাদেশের ওপর পড়বে। আর পাকিস্তানে, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইগনোর করতে পারে না যে আমেরিকান প্রেশার তাদের ওপরে যদি আসে,
আমেরিকান দিক থেকে তাদের যদি স্যাংশন করা হয়, আমেরিকার দিক থেকে যারা যদি সাপোর্ট, অন্য কোন ধরনের সাপোর্ট, ইভেন মিলিটারি অ্যান্ড ইন্টেলিজেন্স সাপোর্ট, ওয়াকারুজ্জামান কিন্তু ফরেনে অনেক ধরনের কোর্স করেছে, বোধহয় আমেরিকাতেও একটা কমান্ড্যান্ট জেনারেল স্টাফ কোর্স করেছে সেখানে। তা এরা ব্যাপারটা বোঝে, এদের যে ভিশন ইজ নট এ ন্যারো ভিশন লাইক কট্টর ইসলামিক সংগঠনের। এরা এতে বিগার ক্যানভাসে ব্যাপারটা যদি আমরা অ্যানালাইজ করি, অবভিয়াসলি ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার পর ওনার যে একটা ইম্প্যাক্ট সেটা বাংলাদেশের ওপর হবেই, আর এরা সেটাকে ইগনোর করতে পারে না। একদম তাই, একদম। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় ছিলেন আমাদের সঙ্গে। এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে ভারত বাংলাদেশের মধ্যে যে একটা সম্পর্ক, সুসম্পর্ক ছিল, সেই সুসম্পর্ক তলানিতে ঠেকেছে। কিন্তু কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়া এবং সেখানে ওয়াকারুজ্জামান তার বক্তব্য, দুদেশের সম্পর্কের মধ্যে কি আবার নতুন করে যে শীতলতা, সেই শীতলতা আসবে, ভারসাম্যের মধ্য দিয়ে যাবে দুই দেশের সম্পর্ক, অবশ্যই তার উত্তর ভবিষ্যৎ দেবে। গত অক্টোবর নভেম্বরে বাংলাদেশে আটক হয় 95 জন ভারতীয় মৎস্যজীবী ও নৌকর্মী। একই সঙ্গে ভারতে আটক হন 90 জন বাংলাদেশি মৎস্যজীবী ও নৌকর্মী। আজ থেকেই তাদের মধ্যে শুরু হবে পারস্পরিক আদান প্রদান সম্পর্ক, যা রবিবারের মধ্যে শেষ হবে বলে আশা করছে বাংলাদেশ বিদেশ মন্ত্রক। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি দিল বাংলাদেশ। গত ডিসেম্বরে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। এবার তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করল ইউরোস সরকার। আগে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ভাষণে জাতীয় কবি হিসাবে নজরুলকে সম্বোধন করা হয়েছে বহুবার, এবার তাতেই পড়ল শিলমোহর।